আর সকাল থেকে এই সিবিআই তল্লাশি নিয়ে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। আজ সিবিআই করিমপুরে তার বাড়িতে যায় এবং কৃষ্ণনগরে তার অফিসে সিবিআই তল্লাশি। অফিসাররা অত্যন্ত নম্র ব্যবহার করেন। তল্লাশিতে কিছু পায়নি সিবিআই। এর মধ্যে তিনি আর সায়নী ঘোষ তাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে খুঁজে চলেছেন বলে এক্স স্যান্ডেলে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। ভোটের বঙ্গে কেন্দ্রীয় এজেন্সি ত্রিফলা অভিযান, তৎপর ইডি সিবিআই থেকে আয়কর। এজেন্সির নজরে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী। লোকসভা ভোটের মুখে রাজনীতির হাওয়া গরম। সিবিআই স্ক্যানারে মহুয়া মৈত্র। তল্লাশির পর স্বরূপকে আয়করের নোটিশ। চন্দ্রনাথের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। ভোটের বঙ্গে এজেন্সি ত্রিফলা অভিযান। 19 এপ্রিল শুরু লোকসভা ভোট। বঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। নজরে তৃণমূলের নেতা নেত্রী থেকে মন্ত্রী। বঙ্গে তৎপর ইডি সিবিআই থেকে আয়কর। ভোটের বাংলায় 3 কেন্দ্রীয় এজেন্সির ত্রিমুখী অভিযান। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলা। শনিবার মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। আলিপুরে বাবার ফ্ল্যাট, কৃষ্ণনগরে দলীয় কার্যালয়। টিম ভাগ করে সিবিআইয়ের হানা। নিয়োগ দুর্নীতি মামলা। শুক্রবার বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। এরপরে ইডির দাবি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে। বুধবার সকাল 7টা থেকে শনিবার ভোর 5টা, প্রায় 70 ঘন্টার ম্যারাথন তল্লাশি। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের ফ্ল্যাটে চলল আয়কর হানা। সূত্রের খবর, স্বরূপের নিউ আলিপুরের শাহাপুর কলোনির ফ্ল্যাট থেকে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছে আইটি টিম। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কেবল তল্লাশি নয়, স্বরূপ বিশ্বাসকে নোটিশ দিয়ে তলব করেছে আয়কর বিভাগ। এপ্রিলের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এভাবেই ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা আক্রমণ। তবে শুধু বাংলায় নয়, লোকসভা ভোটের আগে দেশের অন্যান্য প্রান্তেও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। आपके बेटे और आपके भाई अरविंद केजरीवाल जी ने जेल से आपके लिए संदेश भेजा है। इन शक्तियों को हराना है। ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज्यादा दिन अंदर रख सके। মার্চে অরবিন্দ কেজরিওয়াল, জানুয়ারির শেষে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতাকে বিজেপি রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে বিরোধীরা। তাদের দাবি, এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা। স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি। যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তা নিয়েই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। সেরা 11তে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। নিউ টাউনে হাড়হিম করা খুন, ট্রলি ব্যাগের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত দেহ। নিউ টাউনে উদ্ধার ওড়িশার বৃদ্ধের দেহ। কামারহাটি থেকে আটক বৃদ্ধের পাতানো নাতনি। বৃদ্ধকে খুনে জড়িত সন্দেহে পূর্ব মেদিনীপুরে আটক ব্যাংক কর্মী সহ 3 জন। খালের পাশে পড়ে ট্রলি ব্যাগ,
সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাত সকালে এ দেখে আতঙ্ক ছড়ায় নিউ টাউনের পোলের হাটে। 100 ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন আতঙ্কিত বাসিন্দারা। ট্রলি ব্যাগ থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি বডি ইনজুরি আছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে বৃদ্ধের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করে ট্রলি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল কারিগরি ভবনের পেছনের খালে। হাড় হিম করা ঘটনা। কে এই বৃদ্ধ, কেন তাকে খুন করে এভাবে ফেলে রাখা হলো? শনিবার সকালে এই প্রশ্নই ঘুরছিল পোলের হাটে। এমন সময় পুলিশের তদন্তে জানা গেল নিহত বৃদ্ধের পরিচয়। 82 বছর বয়সী নিহত বৃদ্ধের নাম সুবোধ কুমার সরকার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা। গত 4 মাস ধরে বেলঘরিয়ার নন্দননগরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সুবোধ কুমার সরকার। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। স্থানীয়দের দাবি, বেলঘরিয়ার বাড়িতে এক তরুণী আসতেন। সুবোধ কুমার সরকার তাকে নাতনি বলে পরিচয় দিতেন। সেই তরুণীকে আটক করে পুলিশ। কখন শেষ কথা হয়েছিল দাদুর সাথে? শেষ কথা হয়েছিল, হ্যাঁ, দাদুর সাথে কখন শেষ কথা হয়েছিল? অন্যদিকে এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে এক ব্যাংক কর্মী সহ 3 জনকে পাকড়াও করে পুলিশ। ব্যাংক কর্মীর নাম সৌম্যকান্তি জানা। শুক্রবার গভীর রাতে রাস্তায় তাঁর গাড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর সকালে নিউ টাউনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যাংক কর্মী নিহত বৃদ্ধের পূর্ব পরিচিত। বৃদ্ধের খুনের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে খবর, এই ব্যাংক কর্মী বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জানেন। ব্যাংকের কাজে বিভিন্ন সময়ে বৃদ্ধকে সাহায্য করেন। গতকাল লেট নাইটে একটা গাড়িকে আমরা চেক করি, তাতে সন্দেহজনকভাবে সেই গাড়ির দিকিতে একটু রক্ত দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কথার কিন্তু অসংলগ্ন যে কথাবার্তা বলে আর কি তারা, তখন আমাদের সন্দেহ আরও বাড়ে। আর এই লিভিং টাইমে আমাদের কাছেও যে খবর আসে নিউটাউন থানাতে এরকম একটা কি ব্যাগে কি বডি ফডি পাওয়া গেছে আর কি। ওড়িশা থেকে এসে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া, পাতানো নাতনি, ব্যাংক কর্মীর গাড়িতে রক্ত, বৃদ্ধ খুনে প্রতিপদে রহস্য। পুলিশ সূত্রে খবর, 2 ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত সুবোধ কুমার সরকারের কোনো সম্পর্ক নেই। বন্ধুর পরামর্শে ভুবনেশ্বরের বাড়ি বিক্রি করে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া নেন। বন্ধুর মেয়েকেই এলাকায় নাতনি বলে পরিচয় দেন। এই বৃদ্ধরই রক্তাক্ত দেহ উদ্ধার, সেটাও আবার ট্রলি ব্যাগের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল। কিন্তু কে তাকে খুন করলো, কেনই বা করলো? পুলিশের অনুমান, অন্য জায়গায় খুন করে মৃতদেহ ব্যাগে ভরে নিউ টাউনে ফেলে দেওয়া হয়। বৃদ্ধ খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের অ্যাকাউন্টে বাড়ি বিক্রির মোটা টাকা রয়েছে। সেই টাকা হাতাতেই কি খুন? বেলঘরিয়ার বন্ধুর সঙ্গে কি ব্যাংক কর্মীর কোনো আতাত ছিল? খুন করে টাকা হাতাতেই কি ফুঁসলিয়ে বেলঘরিয়ায় নিয়ে আসা হয়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। নিউজ 18 বাংলা। রবিবার রাতে গার্ডেন রিচে বিপর্যয়, আর এই ঘটনায় টনক নড়ল কলকাতা পুরসভার। বহুতল বিপর্যয় তদন্তে তৈরি হলো কমিটি। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে পুরসভার 7 সদস্যের কমিটি। অন্যদিকে গার্ডেন রিচ এলাকার বিভিন্ন বেআইনি বাড়িতে নোটিশ দিয়েছে পুরসভা। রবিবার মাঝরাতে বিপর্যয়, গার্ডেন রিচে ভেঙে পড়ে 5 তলা বহুতল। নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। গার্ডেন রিচের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। 7 সদস্যের তদন্ত কমিটি নেতৃত্বে পুরসভার যুগ্ম কমিশনার। এছাড়াও রয়েছেন পুরসভার 2 ডিজি এবং 1 ইঞ্জিনিয়ার। কলকাতা পুলিশের একজন প্রতিনিধি, কলকাতার বিএলআরও এবং কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার মুগ্ধা চক্রবর্তী। মাঝরাতে আচমকা বিপর্যয়, মুহূর্তের মধ্যে সব তছনছ। এর দায় কার? এই প্রশ্নের উত্তর খুঁজবে পুরসভার তদন্ত কমিটি। ভেঙে পড়া বহুতলের জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দমকল, সিএসসি, কলকাতা পুরসভা কিংবা অন্য কোনো জায়গা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন পেয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ভেঙে পড়া বহুতলের নির্মাণ সামগ্রী নিয়েও প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরি হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বহুতলের নির্মাণ সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখবে পুরসভার কমিটি। বিপর্যয়ের পিছনে কোনো অফিসারের গাফিলতি আছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। নির্মীয়মান বহুতলের ফ্ল্যাট বুকিং সংক্রান্ত বিষয়টিও তদন্তের অধীনে রেখেছে পুরসভার কমিটি।
আগামী 28শে মার্চ বহুতল বিপর্যয় তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। একদিকে গার্ডেন ব্রিজ বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অন্যদিকে একাধিক বেআইনি বাড়িতেও নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা আবারও নোটিশ দিল বেশ কিছু বাড়িতে। এই যে পাহাড়পুর রোডের উপর বাড়িটি, একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে গেছে, যে বাড়িটির ওপর অন্য বাড়ি হেলে গেছে সেই বাড়িকেও নোটিশ করা হয়েছে এবং কলকাতা পুরসভার 1980 সালের আইন অনুযায়ী 544 ও 546 নম্বর ধারায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার যে অফিসার, তার এই বাড়িতে ঢুকে ইন্সপেকশন করার অধিকার, সেই ইন্সপেকশন করার জন্য নোটিশ গেল মালিকের কাছে। একটি বাড়ির উপরে অন্য একটি বাড়ি হেলে পড়েছে। গার্ডেন রিচের পাহাড়পুর রোডে 2 বাড়িতেই পুরসভার নোটিশ। গত বছরের জুলাইতেও এই 2 বাড়িতে নোটিশ দেয় পুরসভা, শুনানিও হয়। তারপর 8 মাস কেটে গিয়েছে। ফতেপুরে বহুতল ভেঙে বড় বিপর্যয় দেখেছে গার্ডেন রিচ, তারপর ফের নোটিশ। এবার পুরসভার প্রতিনিধি দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে, প্রয়োজনে বাড়ি ভাঙার নির্দেশ দেবে পুরসভা। পাশে যে বাড়িটা হেলে গেছে আমার উপরে, ও কোনোদিন কিছু করতে রাজি হয়নি। আমি যদি কোনো কাজ করতে যাই, লিফটিং করতে গেলে জ্যাক লাগানো আছে নিচে, ওই পজিশনে ওই বাড়িটা আরো যদি হেলে যায়, তখন তো আমার বাড়িটা আরো বেশি ডেঞ্জারাস, কি ভেঙে যাওয়ার মতন অবস্থা। আমাদের এই বিল্ডিং তো সব বাড়িতেই লোকজন আছে, কি হবে কিনা কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা প্রচুর টেনশনে আছি। কলকাতা পুরসভা গার্ডেন রিচ কাণ্ডের পর আবারও তৎপর এবং বারবার এই এলাকায় পরিদর্শন এবং ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন আর কোনো বাড়ি কতটা বিপজ্জনক রয়েছে, সেই মতো অ্যাকশন নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, বহুতল ভেঙে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু। শুধু গার্ডেন রিচ নয়, কলকাতার শহর জুড়ে বেআইনি বহুতলের রমরমা। বেআইনি বহুতলের ছবি উঠে এলো নিউজ 18 বাংলার ক্যামেরায়। আজ দেখুন বেলেঘাটার ছবি। বেলেঘাটা কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকা। পুরনো বাড়ি, নতুন ফ্ল্যাট সবই আছে। অভিযোগ, অনেক ফ্ল্যাটে বেআইনি। পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছে বহুতল। অনেক জায়গায় বহুতল হেলে পড়েছে, যে কোনো মুহূর্তে বিপর্যয়ের আশঙ্কা। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। আপনাদের বেলেঘাটা এলাকাতেও তো ইলিগাল প্রমোটিং হয়, আপনাদের পাশে একটি বিল্ডিং আরেকটি বিল্ডিং এর উপরে হেলে রয়েছে। আমরা এসব কোনো কথা বলতে পারবো না দাদা। কেন বলবেন না? এখানে যদি একটা অঘটন ঘটলে তখন দেখা যাবে। যেভাবে গার্ডেন রিচের কাণ্ড হলো, তাতে কতটা ভয় লাগছে? আমি এত কিছু বলতে পারবো না, এটুকু জানি আমি অনেকদিন ধরে দেখছি এটা হেলে আছে। গা ঘেঁষে ঘেঁষে একটার পর একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ন্যূনতম জায়গা ছাড়ার বালাই নেই। বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড, আর সেই 34 নম্বর ওয়ার্ডে 2টি বাড়ি অনেকদিন আগে থেকেই কিন্তু হেলে গেছিল। আমি দেখাচ্ছি এই দুটি বাড়ি পাশাপাশি যে তৈরি হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম মানা হয়নি, যতটুকু কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বলা হয়। আর অন্যদিকে এই বিল্ডিংটি দেখুন, আগে খানিকটা হেলেছিল, এখন কিন্তু হেলতে হেলতে এতটাই হয়ে গেছে যে একটি বাড়ির কার্নিশ আরেকটি বাড়ির সঙ্গে সম্পূর্ণ সেঁটে গেছে। সরু রাস্তার সামনে বড় বড় ফ্ল্যাট, অ্যাম্বুলেন্স কিংবা দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। স্থানীয়দের অনেকের মনেই আশঙ্কা, কিন্তু মুখে কুলু। কি বলবেন এই যে এরকম ছোট ছোট জায়গা? সেটা আমরা কিছু বলবো, এখানে বলা যাবে না, এখানে অনেক ব্যাপার আছে। কি ব্যাপার? ব্যাপার যে এখানে এদের সঙ্গে পারা যাবে না। আমি নতুন এসেছি এক জায়গা থেকে, আমি কি করে বলবো? পারা যাবে না। বেলেঘাটা জুড়ে বেআইনি বহুতল, স্থানীয়দের দাবি প্রমোটারের দৌরাত্ম্য। কারা আছে এসবের পিছনে? কাদের মদতে রমরমিয়ে চলছে বেআইনি ফ্ল্যাটের কারবার? কি করা যাবে, কেউ প্রতিবাদী লোক নেই। কেন বন্ধ হয় না? কেন কে করবে? আপনার অ্যাডমিনিস্ট্রেশন যদি করাপ্টেড হয়, যদি পুলিশ করাপ্টেড হয়, যদি সরকার না দেখে, কে দেখবে? বারবার মহানাগরিক সবাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, যাদের এরকম বিষয় আছে আপনারা জানান, প্রশাসনের নজরের মধ্যে আপনারা আনুন বিষয়গুলোকে। আনলে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, আমাদের ডিপার্টমেন্টাল অফিসাররা পদক্ষেপ নেবে। আপনারা যেহেতু জানালেন, আমরাও বলছি, আমিও জানাচ্ছি ইঞ্জিনিয়ারদেরকে, যদি যেরকম অবস্থা হয়ে থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সম্প্রতি গার্ডেন রিচে বহুতল বিপর্যয় দেখেছে কলকাতা। এই বহুতল বিপর্যয় নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। এরই মাঝে এবার সামনে এলো বেলেঘাটা। অভিযোগ, এখানেও সারি সারি বেআইনি বাড়ি। ক্যামেরা মনোজ কুমারের সঙ্গে শঙ্কু সাত্রার রিপোর্ট, নিউজ 18 বাংলা।
এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখবো। আজ শনিবার, আর শনিবারে জমজমাট প্রচারে তৃণমূল প্রার্থীরা। দেখুন। আপনার বাড়ির পাশে চলে এসেছে। আজকে আরো একবার আপনাদের সকলের সামনে এখানে আসি। দারুণ লাগছে, এত মানুষ, আপনারা এত কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোটি টাকা ওর নিজের অ্যাকাউন্টে পাওয়ার সহ কোন গ্রাম পঞ্চায়েতের কোন সাধারণ কর্মী বা মানুষের জন্য কাজ করে নাই, তার বিরুদ্ধে ভোট হবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন। আঠারোতম লোকসভা ভোট শুরু হতে আর ২৬ দিন বাকি। এবার পায়ে পায়ে প্রচারে দেখাবো বিজেপি প্রার্থীদের প্রচার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১২ কোটির বেশি আজকে সারা দেশ জুড়ে বাড়ি তৈরি করেছে এবং বাংলাতেও টাকা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাতে সেই টাকাগুলো আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা পাওয়ার কথা, গরিবরা যার বাড়িতে বসে খাচ্ছে, তারা পায় না। হাউস কেন্দ্র সরকারের পরিকল্পনা এবং রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, কিন্তু কাজগুলো সঠিকভাবে হতো না, নিম্নমানের কাজগুলো হচ্ছে। আমরা চাই এটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক। ভোট প্রচারে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোন রাজনৈতিক দলই। এবার দেখুন পায়ে পায়ে প্রচারে বামেদের প্রচার। বামেদের প্রয়োজনীয়তা কোথায়? সমাজের সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে, সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা। ফলে তো সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে, ওকে স্বাগত। মানুষ কমিউনিকেট করছেন এবং মানুষ আমাদেরকে বলছেন যে আমরা ভুল করেছি বামপন্থীদের ভোট না দিয়ে। এবারে তারা দৃঢ় প্রতিজ্ঞ বামপন্থীদেরই ভোট দেবে। বর্তমানে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ আজকে যে আমরা নির্বাচিত করুন, সমাজের বিরুদ্ধে সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা সারা বছরই সবসময় মানুষের পাশে থাকি। সে তাতে ঝড় বৃষ্টি আমাদের তাতে বাধার সৃষ্টি হয় না। আগামী ২৬শে এপ্রিল
সেলিব্রিটি দেখুন, এটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার, তারা তাদের প্রার্থী করবে। মানুষের জীবন জীবিকা রুটি রুটির সংগ্রামে লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমরা সেই লড়াইয়ের মধ্য দিয়ে নির্বাচন একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই রাজনৈতিক লড়াই আমরা আছি। আপনাদের এলাকায় উপস্থিত হয়েছে, আপনাদের সাথে বৈঠকের কথা, খেতে খাওয়া মানুষের রুটি রুটির কথা, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। নির্বাচনের আগে সবাই তো প্রচার করবে, তাতে আমার কিছু বলার নেই। সবাই সবার মতো প্রচার করুন, সবাই সবার মতো রাজনীতি করুন এবং প্রত্যেককে যেন নিজের ভোটটা নিজে দিতে পারেন। যে সমস্ত আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ভোট লুট, আমরা এখনো আশা করব তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে সমস্ত শক্তি এক জায়গায় আসুক এবং ইউনাইটেড লড়াই হোক। বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং ধর্মনিরপেক্ষ